হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন এবং এই সিনেমাটি এই বছর রিলিজ পেয়েছে কয়েকদিন পূর্বে এবং সিনেমাটি নিয়ে পুরো দুনিয়াতেই ব্যাপক আলোচনা চলছে। আর চলবে না কেন, কারণ সিনেমাটার কাহিনী আসলে অসাধারণ হয়েছে। তো যাই হোক, এই ফ্রাঙ্কেনস্টাইন থিওরিটা কিন্তু অনেক আগের, আজ থেকে প্রায় 120 বছর আগে একটা উপন্যাস লেখা হয়েছিল যেটার নাম ছিল ফ্রাঙ্কেনস্টাইন। আর ওই উপন্যাস ঘিরে এ পর্যন্ত অনেক সিনেমা তৈরি হয়েছে, আর তার মধ্যে এই সিনেমাটাও যথেষ্ট ভালো হয়েছে। তো এই সিনেমাটিকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রিলিউড মানে ইন্ট্রোডাকশন, আর এখানে দেখানো হয়েছে 1857 সালের একটা সিন, মানে আজ থেকে প্রায় 175 বছর আগের একটা সিন, যেখানে আমরা দেখতে পাই একটা ড্যানিশ জাহাজ যার নাম হচ্ছে ফার্দার মোর নস্ট, যেটা নর্থ পোলের দিকে যাচ্ছিল। আর ওই জাহাজটা বরফে আটকা পড়েছে। তো জাহাজের ক্যাপ্টেন চায় তার লোকজন যে কোনো ভাবে এই বরফ থেকে জাহাজটা বের করুক, যাতে তারা তাদের অভিযান চালিয়ে যেতে পারে। মানে ওই টাইমটা তো এরকম ছিল যে নতুন নতুন দ্বীপ আবিষ্কার করা, তারপর দখল করা, এরকম একটা কিছু, মানে কলোনি টাইম চলছিল। তবে জাহাজের বাকি যারা ছিল তারা সবাই বাড়ি ফিরে যেতে চাচ্ছিল, কারণ তারা ক্ষুধায় আর ক্লান্তিতে এবং এই দীর্ঘ যাত্রায় বিরক্ত ছিল। তবে ক্যাপ্টেন রাজি হচ্ছিল না, আর জাহাজ বের করার কাজ চালিয়ে যাচ্ছিল। আর ওই রাতেই পাশ থেকে একটা বিস্ফোরণের আওয়াজ আসে, যেখানে আগুন লেগেছিল। তো তখন ক্যাপ্টেন আর তার কয়েকজন লোক ওই আগুন লাগা জায়গাটা চেক করতে যায়, আর ওইখানে তারা ভিক্টর নামের একটা লোককে জখম অবস্থায় পায়, যার অনেকক্ষণ ধরে রক্তক্ষরণ হচ্ছিল। এমনকি তার একটা কুকুর ছিল, স্লেট কুকুর, সেও মারা গিয়েছিল। তো ক্যাপ্টেন আর তার লোকেরা তাড়াতাড়ি ভিক্টরকে শিপে নিয়ে আসে, আর তারা বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যায়, এটা ভেবে যে নিশ্চিত কোনো বড় ধরনের পোলার বিয়ার বা মনস্টার ভিক্টরকে আঘাত করেছে। আর তখনই হঠাৎ করে আমরা অনেক বড় একটা মানুষকে দেখতে পাই, যে দেখতে একদম মনস্টারের মতোই ছিল, প্রায় 7.5 ফিট লম্বা। আর হঠাৎ করেই ওই মনস্টার টাইপের লোকটি ক্যাপ্টেনের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে, এবং এখানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই মনস্টারের উপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না। সে শুধু চিৎকার করে একটা কথাই বলছিল, আমি ভিক্টরকে চাই। তো যাই হোক, এরপর ওই মনস্টার শিপের কাছে এসে পড়ে এবং তার আর ভিক্টরের মাঝে দাঁড়াচ্ছিল, তাদেরকে আক্রমণ করতে থাকে। আর তখন ক্যাপ্টেন করে কি, তার একটা স্পেশাল পিস্তল ছিল 4 ব্যারেলওয়ালা, মানে 4টা গুলি একসাথে বের হয়, সেটা দিয়ে মনস্টারের উপর গুলি চালায়। আর এর ফলে মনস্টার শিপ থেকে নিচে পড়ে যায়। তবে মনস্টারটি এত শক্তিশালী ছিল যে সে একাই পুরো শিপটা নাড়াতে পারছিল। তো শেষমেশ ক্যাপ্টেন কারিকে একটা বুদ্ধি খাটায়। সে কারণে মনস্টারের পায়ের কাছে যে তোমার বরফ ছিল, সেখানে 4 ব্যারেলের গান দিয়ে গুলি চালায় এবং সেই আইসবারটি ভেঙে যায়। আর আইসবার ভেঙে যাওয়ার কারণে মনস্টারটি সারফেস থেকে পানির নিচে ডুবে পড়ে। আর তারপর ক্যাপ্টেন ভিক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এটা কি আসলেই মনস্টার, আর এটা কি ছিল? তো ভিক্টর বলে, হ্যাঁ, এটা একটা মনস্টার, আর যাকে আমি নিজে তৈরি করেছি। আর ও এমন একটা মনস্টার যাকে কখনোই মারা যাবে না, সে আবার ফিরে আসবে। আর এখানে ক্যাপ্টেনের কথা আমরা জানতে পারি যে এই মনস্টারটা এ পর্যন্ত ক্যাপ্টেনের প্রায় 6 জন লোককে মেরে ফেলেছে। আবার ক্যাপ্টেন এখানে ভিক্টরের কথাও বুঝতে পারছিল না যে একজন মানুষ কিভাবে একটা মনস্টার তৈরি করতে পারে। তো ভিক্টরকে যখন এই কথা জিজ্ঞাসা করে, তখন ভিক্টর তার মুখ থেকে গল্প বলা শুরু করে। আর তারপর এখান থেকে শুরু হয় সিনেমার গল্পের প্রথম পর্ব, যেটা হচ্ছে ভিক্টর স্টিল, মানে ভিক্টরের গল্প। তো ভিক্টরের পুরো নাম ছিল হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, এবং সে অনেক ধনী পরিবারের সন্তান ছিল। আর তার বাবা ছিলেন হচ্ছে ব্যারেন, আর এরই সাথে সে একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ লোক ছিলেন। তবে ভিক্টরের বাবা তাকে ভালোবাসতেন না, তার মাকেও ভালোবাসতেন না। আর তিনি ভিক্টরের মাকে একটা কারণে বিয়ে করেছিলেন, কারণ তার মা ছিল অনেক ধনী, এবং তার জন্যই সে তার সেনাবাহিনীতে ওই র্যাঙ্কটা পেয়েছিল এবং র্যাঙ্কটা বজায় রাখতে পেয়েছিল। তবে এখানে আমরা জানতে পারি ভিক্টরের বাবা খুবই কর্কশ টাইপের এবং কড়া টাইপের লোক ছিলেন, এবং তিনি ভিক্টরকে ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং বিশেষ করে জীববিজ্ঞান এবং সার্জারি সম্পর্কে শেখাতেন। তবে আর ভিক্টর যদি একটুও ভুল করতো, তার বাবা ওকে মারাত্মক শাস্তি দিতেন, এবং ভিক্টর প্রায়শই তার বাবা মাকে ঝগড়া করতে দেখতো। তবে ভিক্টর তার মাকে অনেক ভালোবাসতো। তো একটা সময় ভিক্টরের মা গর্ভবতী হয়ে যায়, আর হঠাৎ করেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। আর তখন ভিক্টরের বাবা, যে নিজেও একজন সার্জনও ছিলেন, অভিজ্ঞতা ছিল, সে সঙ্গে সঙ্গে ডেলিভারি করান। তো এই প্রক্রিয়ায় শিশু ঠিকঠাক জন্ম নিলেও ভিক্টরের মা আর বাঁচতে পারে না। তবে এই দুর্ঘটনায় ভিক্টর খুব বেশি কষ্ট পায়, এবং কোথাও না কোথাও তার মানসিক অবস্থাও নষ্ট হয়ে যায়। আর তারপর যে ছেলেটা জন্মেছিল তার নাম রাখা হয় উইলিয়াম। উইলিয়াম ছিল হচ্ছে ভিক্টরের ছোট ভাই। তো পরের বছরগুলোতে উইলিয়াম আস্তে আস্তে বড় হয়, মানে ছোট ছেলে, এবং বাবা তাকে অনেক ভালোবাসতেন। তবে এই কারণে ভিক্টর মনে করতো যে তার বাবা তাকে চান না, শুধুমাত্র ছোট ছেলে উইলিয়ামকেই চান। আর এরপরে এমন একটা সময় আসে যখন ভিক্টরের বাবা তাকে পড়াচ্ছিল, এবং ভিক্টরকে যখন মারছিল, তখন ভিক্টর আর রাগ সামলাতে পারেন এবং উল্টোর বাপের উপর অভিযোগ তোলে যে সে ইচ্ছে করে তার মাকে বাঁচাননি। বাট তখন তার বাবা বলে, আমি আমার সেরাটা চেষ্টা করেছিলাম। কিন্তু এটা শুনে ভিক্টর বলে, যদি তাই হয় তুমি তাহলে ফেল হয়েছো, কিন্তু আমি একদিন মৃত্যুকে হারাবো, আর সেই দিন আমার জ্ঞান তোমার চেয়ে অনেক বেশি হবে। তো ওই রাতেই ভিক্টরের কাছে একটা স্বপ্ন আসে, যেখানে একটা ডার্ক অ্যাঞ্জেল, শয়তান ভিক্টরকে বলছিল যে ভিক্টরের কাছে জীবন আর মৃত্যুর উপর কমান্ড থাকবে, মানে ও মৃত্যুকে আটকানোর ক্ষমতা পাবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই ফ্রাঙ্কেনস্টাইন পরিবারের সাথে অনেক খারাপ কিছু হয়, কারণ তাদের উপর 2বার বিদ্রোহ ঘোষণা করা হয় সাধারণ জনগণের উপর থেকে, এবং তাদের প্ল্যান্টেশনে, মানে তোমার শস্য খেতে আগুন লাগানো হয়, এবং একটা সময়
তারা রাজ্য ছেড়ে সবকিছু হারিয়ে ফেলে। আবার এইসবের মাঝে ভিক্টরের বাবাও মারা যায়, আর তখন উইলিয়াম যায় হচ্ছে ভিয়েনায়, যেখানে তার কিছু পরিবারের মানুষ রয়েছে, আর ভিক্টর যায় হচ্ছে লন্ডনে এবং এরপর যায় এডিনবার্গে, যেখানে অনেক বছর ধরে সে হিউম্যান বায়োলজি নিয়ে পড়াশোনা করে। আর সেখানে সে পড়াশোনা করে শুধুমাত্র এক্সপার্টই হয় না, বরং সে বৈজ্ঞানিক বা বায়োলজিক্যালের যে লিমিটেশন রয়েছে সেইগুলোকেও বিট করে দেয়। আর এরপর 1855 সালে মানে এই সিনেমা যেখান থেকে শুরু হয়েছে সেই ঘটনার 2 বছর আগে আমাদের দেখানো হয়, তো ভিক্টর রয়্যাল কলেজ অফ মেডিসিন ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে একটা সেমিনার দেয়। আর সেখানে অনেক বড় বড় লোকদের সামনে সে একটা লাইভ এক্সপেরিমেন্ট দেখায়, যেখানে সে তার বিশেষ প্রযুক্তি দিয়ে মৃত মানুষদের ইউজেবল পার্ট ব্যবহার করে শরীরের বিভিন্ন নার্ভের নির্দিষ্ট জায়গায় ইলেকট্রিক্যাল ইম্পালস বা বিদ্যুৎ পরিবাহী করে মৃতদেহের মধ্যে প্রাণ ফিরিয়ে আনে। তো এখানে ভিক্টরের কথা ছিল, যদি আমরা জন্ম নিজের ইচ্ছায় নেই না, কিন্তু মৃত্যুকে আমরা অবশ্যই নিজের ইচ্ছাতে হারাতে পারি। আর এখানে আমরা দেখতে পাই ওই অর্ধমৃত দেহটা শুধুমাত্র জীবিতও হয়নি, বরং তার ব্রেনও অ্যাক্টিভ ছিল এবং সে বলও ধরছিল এবং বল ধরার পরে বল ছাড়াও শিখেছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু তখন ওই সেমিনারে যে তোমার ধর্মীয় গুরুরা ছিল তারা এটা একদম পছন্দ করে না, কারণ তাদের মতে গডই জীবন দান করেন এবং নিয়ে নেন, এবং ভিক্টরের এই এক্সপেরিমেন্ট গুলো ঈশ্বরের বিরুদ্ধে ছিল। কিন্তু ওই সেমিনারে আরেকজন লোক ছিল যিনি এই ভিক্টরের এক্সপেরিমেন্ট দেখে পুরো শকড হয়ে যান এবং আগ্রহ দেখাচ্ছিলেন। তো যাই হোক, এখানে ওই ধর্মযাজকদের আপত্তির কারণে ভিক্টর তার এক্সপেরিমেন্টের সাবজেক্টের মধ্যে থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস যুক্ত সুইটা খুলে ফেলে এবং এর ফলে সাবজেক্টটা আবার নষ্ট হয়ে যায়। আর তারপর ভিক্টর বাসার দিকে রওনা দেয়। আর তখনই সে আগ্রহী লোকটি ভিক্টরের সঙ্গে দেখা করে এবং নিজের নাম বলে হেনরিক হারল্যান্ডার। তো এখানে হেনরিকের সাথে ভিক্টরের আবার একটা সম্পর্ক হবে আর কি। তো হেনরিক মানে এই লোকটার যে নাতনি, তার সাথে আবার বিয়ে হবে ভিক্টরের ভাই উইলিয়ামের, মানে বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং 2-3 দিনের মধ্যে সবাই দেখা করতে আসবে। তো এই হেনরি এবং ভিক্টর খুব শীঘ্রই আত্মীয় স্বজন হবে। তো এখানে হেনরি আরো বলে যে তোমার ছোট ভাই উইলিয়াম তো খুব ভালো ব্যবসা করছে, আর আমি এখানে শুধুমাত্র তোমার কাছে উইলিয়ামের খোঁজ খবর নিতে আসিনি, বরং তোমার যে প্রজেক্টটা রয়েছে সেটাতে আমি ফান্ড দিতে চাই, যাতে ভিক্টর তুমি এমন একটা মানুষ তৈরি করতে পারো যেটা মৃত মানুষের শরীরে অংশ দিয়ে তৈরি হবে এবং সেটা জীবিত হয়ে উঠবে। মৃত্যুকে তোমাকে হারাতে হবে। তো এখানে উল্লেখ, হেনরি ক্লামের ওই লোকটি অনেক ধনী ছিল, কারণ তার গোলা বারুদের ফ্যাক্টরি ছিল, কিন্তু আগে সে একজন আর্মি ডক্টর ছিল। কিন্তু আর্মি ডাক্তারে সে অত ভালো ছিল না বা মন লাগতো না, তো এই জন্য সে আর্মস বিজনেস চুজ করে, আর এই বিজনেসটাই তাকে ধনী করে দেয়, কারণ ওই সময় প্রচুর যুদ্ধ হতো। তো যাই হোক, এরপর কিছুদিন পরে ভিক্টর করে কি হেনরিকের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে। তো হেনরিক ভিক্টরকে 5th এভলিউশন টেবিলটা দেখায়, যা পুরো পৃথিবীতে মাত্র 4টি ছিল, কিন্তু হেনরিকের কাছে রয়েছে 5ম নম্বর পিস, আর এই ব্যাপারে পৃথিবীর কেউই জানে না। তো এখানে একটা জিনিস বুঝিয়ে বলি, এভিলিয়ন টেবিল হচ্ছে 1700 শতকের একটা অ্যানাটমিক্যাল কাঠের বোর্ড, যেখানে মানুষের প্রত্যেকটা নার্ভ এবং আর্টের ভেন্স গুলো একবারে টিস্যু টু টিস্যু সংরক্ষণ করে কাঠের প্যানেলে লাগানো হয়েছিল, যাতে মানুষের শরীরের গঠন বুঝতে সুবিধা হয়। মানে তখনকার দিনে তো আধুনিক এরকম সংরক্ষণ পদ্ধতি ছিল না আমাদের মানুষদের মতো। আর এগুলো ইতালিতে তৈরি করা হয়েছিল, মাত্র 4টাই তৈরি করা হয়েছিল। আর তারপরে এভিলিয়ন নামের একজন ইংরেজ লেখক এগুলো ইংল্যান্ডে নিয়ে আসেন, আর এগুলো অবশ্যই এনেছে মনে করো স্মাগলিং করে, আর তিনি তার নামও রাখেন এভিলিয়ন টেবিলস। তো হেনরিক যখন ভিক্টরকে 5ম এভিলিয়ন টেবিলটা দেখায়, যেটাতে নার্ভস এবং অন্যান্য জিনিসের প্লেসমেন্ট ছিল, এটা দেখে ভিক্টর তো খুবই উত্তেজিত হয়ে যায়, মানে খুশি হয় আর কি। তো যাই হোক, তখনই এখানে উইলিয়াম এবং তার হবু স্ত্রী এলিজাবেথ আসে, মানে ওই হেনরিক লোকটার আর কি নাতনি। তো এলিজাবেথকে তো একবার দেখেই ভিক্টর দুর্বল হয়ে যায়, মানে ছোট ভাইয়ের বউকে দেখে পাগল হয়ে যায়, হবু বউকে দেখে, মানে শালা একটা লুইসা। তো যাই হোক, এরপর লাঞ্চ টেবিলে গল্প করার সময় ভিক্টর আর এলিজাবেথের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, মানে কথা কাটাকাটি হয়। অ্যাকচুয়ালি এলিজাবেথ ভিক্টরের মৃত লোককে জীবিত করার আইডিয়াটা পছন্দ করে না, বা মৃত্যুকে হারানোর জিনিসটা পছন্দ করে না। তবে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ভিক্টর সবসময় নিজেকে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, মানে যেখানেই যায় সবার আলোচনার বিষয়ও হয়ে যায়। আর উইলিয়ামের এই বিষয়টা পছন্দ ছিল না, কারণ ও একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিল। তো যাই হোক, এরপর হেনরিক করে কি ভিক্টরকে একটা বড় বাড়ি, মানে একটা টাওয়ার দেয়, যেখানে ভিক্টর নিজের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে, এবং হেনরিক বলে যে তার কাছে আনলিমিটেড ফান্ড রয়েছে, যত ইচ্ছা তত টাকা রয়েছে, তো তুমি যা চাও এখানে আনতে পারো, কিন্তু যে কোনো উপায়ে নিজের পরীক্ষা নিরীক্ষা সফল করো। তো এখানে ভিক্টর অনেকগুলো জিনিস চায়, যেমন বড় বড় ব্যাটারি, লাইটেনিং কন্ডাক্টর, যেগুলো খাঁটি রূপার তৈরি। বিষয়টা বুঝিয়ে বলি, মনে করো আকাশে বজ্রপাত হয়, বজ্রপাতটা ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারবে বিদ্যুৎ আর কি। আর তারপর কিছু বরফ, যাতে মৃতদেহগুলো ভালো মতো সংরক্ষণ করা যায়। তো এরপর হেনরিক তার সকল চাহিদাগুলো মেনে নেয়, আর তারপর আমরা দেখি কিভাবে ভিক্টর পাবলিকলি ঝুলানো মৃতদেহগুলোর মধ্যে থেকে নমুনা বাছাই করছিল, আর তারপর সে তার পুরো সেটআপটা একদম পারফেক্ট করে গড়ে তুলছিল, যাতে কোথাও কোনো ভুল না হয়। তো এসবের মাঝে ভিক্টর এলিজাবেথের সাথে আবার সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছিল, মানে ওর পেছনে ঘুরে বেড়ানো, ওর সাথে চান্স পেলে ডান্স করে, এইসব আর কি। বাট এলিজাবেথ ভিক্টরকে তেমন পাত্তা দিচ্ছিল না। তো এখানে আমরা আবার একটা জিনিস জানতে পারি যে এলিজাবেথ মূলত ন্যাচারাল জীবনে খুব আগ্রহী, বিশেষ করে পোকামাকড়ে, আর এই কারণে ভিক্টরও মনে করো প্রজাপতির দিকে আগ্রহ দেখায় আর কি। মানে শালা কেমন খারাপের খারাপ ভাই, আপন ছোট ভাইয়ের বউ
তো যাই হোক, এরপর একদিন হেনরিকের বাড়িতে পার্টি ছিল, মানে যে আর কি ফান্ড দিয়েছে ভিক্টরকে কাজ করার জন্য। তো হেনরিক তখন লক্ষ্য করে যে ভিক্টর ওর নাতি এলিজাবেথের দিকে আকর্ষিত হচ্ছিল। তো তখন হেনরিক ভিক্টরের উপর ইনডাইরেক্টলি অনেক রেগে যায় এবং বলে তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দিচ্ছ না, মানে ডাইরেক্ট এই কথা বলে না যে তুমি আমার নাতির দিকে মনোযোগ দিচ্ছ। তো এখানে হেনরিক ভিক্টরকে আলটিমেটাম দেয়, তোমার হাতে শুধুমাত্র 7 দিন সময় রয়েছে প্রকল্প শেষ করার জন্য, আর তা না হলে আমি ফান্ড বন্ধ করে দেবো। তো এই জন্য ভিক্টর তড়িঘড়ি করে কাজ শুরু করে, কিন্তু সে বুঝতে পারছিল না যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলোর জন্য পিনগুলো শরীরের কোথায় কোথায় লাগালে বেটার হবে। আর তখন ওই টাওয়ারে এলিজাবেথ ভিক্টরের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে একটা বাটারফ্লাই দেয়, আর এদিকে ভিক্টর এলিজাবেথকে তার নিজের অনুভূতির কথা জানিয়ে দেয়। মানে এখানে মনে হচ্ছিল তারা এক অপরের কাছে আসছিল, কিন্তু এলিজাবেথ স্মার্টলি ভিক্টরকে ফিরিয়ে দেয়, কারণ সে ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের বাগদত্তা ছিল। আর তাছাড়া এলিজাবেথেরও ভিক্টরের প্রতি কোনো আগ্রহ ছিল না, হয়তো ওর কাজের প্রতি আগ্রহ ছিল। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো যাই হোক, এলিজাবেথ চলে যাওয়ার পরে ভিক্টর বাথটাবে শুয়ে ভাবছিল যে কিভাবে সেই এক্সপেরিমেন্টটাকে সফল করবে। আর তখনই ওর মনে পড়ে এলিজাবেথের কথা, যে প্রকৃতিতে সবকিছু সিমেট্রিক্যাল হয়, আর তাই ভিক্টরও পিন সিমেট্রিক্যাল ভাবে বসায় এবং ছোট্ট একটা এক্সপেরিমেন্টের কাজ করে যায়। আর এখানে আমরা স্পষ্টভাবে একটা মৃত লাশকে জীবিত হতে দেখি, অর্থাৎ ভিক্টরকে এর পরের বার এটা খালি বড় স্কেলে করতে হবে, আর তার জন্য তাকে একটা পুরো দেহ তৈরি করতে হবে, আর এরপর ওই দেহের বিভিন্ন নার্ভের মধ্যে ইলেকট্রিক্যাল মানে প্রভাবিত করতে হবে আর কি। তো যাই হোক, ভিক্টর করে কি অনেকগুলো মৃত মানুষের শরীর থেকে পারফেক্ট যে অংশগুলো রয়েছে সেগুলো এক জায়গায় করে এবং ধীরে ধীরে একটা পারফেক্ট বডি তৈরি করে, এবং এটা দিয়ে অনেক বড় একটা মানুষের শরীর তৈরি হয়। আর তখন হেনরিকো টাওয়ার এসেছিল এবং পুরো প্রসেসের ছবি তুলছিল। আর এরপর সেই সময় আসে যখন বাস পড়ছিল, মানে আকাশে বজ্রপাত হচ্ছিল, এবং ভিক্টরকে পিওর সিলভার কন্ডাক্টর লাগাতে হবে যাতে ওই শরীরে একবারে অনেকখানি ইলেকট্রিক্যাল চার্জ ঢুকানো যায়। তো ভিক্টর যখন হেনরিককে এই কথা বলতে যায়, সে দেখে হেনরিকের অবস্থা তেমন ঠিক নেই। আসলে হেনরিকের একটা সমস্যা ছিল, সে ছিল প্রচুর পরিমাণের এমবি, মানে যেখানে সেখানে মেয়েদের নিয়ে ঘুমাতো, আর আবল তাবল মেয়েদের সাথে তার রাশিয়া ইউক্রেন খেলার কারণে তার সিফিলিস রোগ হয়ে গিয়েছিল। তো হেনরিকের কাছে খুব বেশি সময় ছিল না, আর তাই হেনরিক ভিক্টরের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে অমর হতে চাচ্ছিল যাতে সে বেশি দিন বাঁচতে পারে। তো হেনরিক এখানে ভিক্টরের কাছে অনুরোধ করে, এক্সপেরিমেন্ট যেহেতু সফলতার কাছে প্রায় পৌঁছেই গিয়েছে, তো এখন ওই মৃত লাশটি ইউজ না করে ভিক্টরকে যেন সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় এবং সে যেন একটা নতুন জীবন পায়। বাট ভিক্টর বলে এটা তো সম্ভব না, কারণ হেনরিকের পুরো শরীর তো ভেতর থেকে খোপলা হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, রগে ভর্তি। তো তাকে ইলেকট্রিক পালস দিলে তো কাজ হবে না, আর যে সে মৃত বডিটা তৈরি করেছে সেটা তো সব বেস্ট পার্ট নিয়ে, বডির মানুষের বেস্ট অংশগুলো নিয়ে। তো এইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর তখন হেনরিক ওই সিলভার কন্ডাক্টরটা ফেলে দেওয়ার হুমকি দেয়। আর হেনরি এটাও বলে, যদি আমাকে তুমি বাঁচাও তাহলে আমার নাতিকে তুমি পছন্দ করো, এটা আমি জানি, তার সাথে তোমার বিয়ে করিয়ে দেবো। তবে ভিক্টর জানতো এটা অসম্ভব, যে ওই বেটাকে আর বাঁচানো যাবে না। আর এই কারণে ভিক্টর তার কাছ থেকে সিলভার কন্ডাক্টরটা ছিনে নিতে যায়, কিন্তু তখনই হেনরিক কন্ডাক্টর সহ নিচে পড়ে যায়, আর নিচে পড়ে হেনরিক মারা যায়। আর কন্ডাক্টর একটু বাঁকা হয়ে যায়, কিন্তু ভিক্টর হেনরিকের কোনো খেয়াল না করে ওই বাঁকা কন্ডাক্টর গুলোই সেট করে এবং তারপর তার পরীক্ষা শুরু করে। আর এরপর বজ্রপাত সরাসরি ভিক্টরের তৈরি করা এই দেহে প্রভাবিত হয়, কিন্তু ওই দেহে কোনো প্রতিক্রিয়া বা মুভমেন্ট হয় না। আর ভিক্টর ভাবতে থাকে তার পরীক্ষা ফেল হয়েছে এবং সে অতি দুঃখে
ঘুমাতে চলে যায়। আর আমি যেটা করি অতি দুঃখে আমি খেতে চলে যাই, মানে আমি ডিপ্রেসড হয়ে গেলে আমি প্রচুর পরিমাণে খাই আর কি, ভাতটাতে আর কি, মানে স্বাস্থ্য সচেতনটা নষ্ট করে ফেলি। তো যাই হোক, এরপর স্বপ্নে আবারও ডার্ক অ্যাঞ্জেলকে দেখা যায়। আর যখন ভিক্টর ঘুম থেকে ওঠে তখন সে তার সামনে সেই তৈরি করা জীবন্ত দেহটাকে দেখতে পায়। তো এর মানে বুঝতে পারছো ভিক্টরের পরীক্ষা সফল হয়েছে এবং সত্যি ওই মৃতদেহে প্রাণ চলে এসেছে। তো এখন থেকে ভিক্টরের এই ক্রিয়েশনটিকে আমরা ফ্রাঙ্কেস্টাইন বলবো। তো যাই হোক, ওই ফ্রাঙ্কেস্টাইনকে দেখে ভিক্টর তো খুব খুশি হয়। তবে এই ফ্রাঙ্কেস্টাইন অনেক দুর্বল এবং মানসিকভাবে অনেক স্লো ছিল, মানে মনে করে মাত্র জন্ম নিয়েছে সেরকম একটা মানুষের মতো ছিল। তো ভিক্টর তাকে কথা বলতে শেখায়, বাট ক্রিয়েটর শুধুমাত্র একটা কথাই বলতে পারে, সেটা হচ্ছে ভিক্টর, এবং সে বারবার একটা ওয়ার্ডই বলতো, ভিক্টর ভিক্টর ভিক্টর, অনেকটা ওই যে তোমার গ্রুটের মতো, আই এম গ্রুট। তো যাই হোক, শুরুতে এই ক্রিয়েচারটা একদমই দুর্বল ছিল, সে খুব ধীরে ধীরে হাঁটতো, কিন্তু সময়ের সাথে সাথে সে অ্যাডজাস্ট করে নিচ্ছিল, তার শক্তি বাড়ছিল। এবং একবার ভিক্টর ওই ক্রিয়েচারের মাথার চুল সেভ করছিল, আর তখন ক্রিয়েচারটা ভুলে ভুলে তার নিজের হাত কেটে ফেলে, কিন্তু পরক্ষণেই তার বডি রিজেনারেট হয়ে যায় এবং তার ক্ষত ভালো হয়ে যায়। তো এরপর কয়েক সপ্তাহ কেটে যায় এবং ভিক্টর এই ক্রিয়েচারটিকে নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়েছিল, কারণ এই ক্রিয়েচারটি বা এই ফ্রাঙ্কেস্টাইন সে ভিক্টরের নাম ছাড়া আর কোনো কিছুই বলতে পারতো না, এবং তার বুদ্ধিও ছিল একদম একটা শিশুর মতো, মানে একটা সুস্থ স্বাভাবিক পুরুষের মতো ছিল না। তো ভিক্টর গাড়িকে রেগে তখন এই ফ্রাঙ্কেস্টাইনকে চেন দিয়ে বেসমেন্টে বেঁধে রাখতো, ওকে মারতেও শুরু করে বিরক্ত হয়ে, যেমনটা আমরা আমাদের সন্তানের উপর করি আর কি, পছন্দ মতো না হলে। তবে এখানে আমরা ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে এই ক্রিয়েচারটি বা এই ফ্রাঙ্কেস্টাইন আসলেই কিন্তু একটা স্মার্ট প্রাণী, জাস্ট ওর মাত্র জন্ম হয়েছে, শিখছে বাচ্চার মতো, যাকে নতুন করে সবকিছু শেখাতে হবে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, এই ফ্রাঙ্কেস্টাইন কিন্তু ওয়াটার ফ্লোটাও শিখে এবং সে সেখানে পাতা ফেলে দেখে যে কিভাবে পানি পাতাগুলোকে ড্রেনের মধ্যে নিয়ে যায়। আর এরই মাঝে আমরা দেখি এলিজাবেথ ভাবছিল যে অনেকদিন হয়ে গিয়েছে, আঙ্কেলের সাথে দেখা হয় না, চিঠি লিখেনি, আর সে হয়তো ভিক্টর ওখানে রয়েছে। তো এটা ভেবে সে উইলিয়ামকে সঙ্গে করে ভিক্টরকে দেখতে আসে। তো এলিজাবেথ আর উইলিয়াম আসতেই তো ভিক্টর অনেক এক্সাইটেড হয়ে যায়, মানে তাদেরকে রিসার্চ দেখানোর জন্য। এবং তবে এখানে সে একটা মিথ্যা কথা বলে যে তোমার আঙ্কেল হেনরিক কোথাও বাইরে গিয়েছে। তো এরপর ভিক্টর উইলিয়ামকে তার কাগজপত্র দেখায়, আর এইদিকে এলিজাবেথ বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনে, যেটা ভিক্টর ভিক্টর বলে ডাকছিল। তো এলিজাবেথ করে ওই ফ্রাঙ্কেস্টাইনের সাথে দেখা করে এবং এই ফ্রাঙ্কেস্টাইনকে দেখে এলিজাবেথ মুগ্ধ হয়ে যায়, মানে বুঝতেই পারছো এত বড় সড়ো প্রাণী। তো যাই হোক, এই ফ্রাঙ্কেস্টাইন এলিজাবেথকে পছন্দ করে ফেলে এবং তারা দুজনে একে অপরের মধ্যে হারিয়ে যায়। তবে এলিজাবেথ লক্ষ্য করে এই ক্রিয়েচারের শরীরে অনেক দাগ ছিল, এমনকি নতুন কিছু জখমও ছিল, এবং সে বুঝতে পারে ভিক্টর তাকে প্রচন্ড মারধর করে, আর এই জন্য সে রেগে ভিক্টরের মুখোমুখি হয়। বাট ভিক্টর প্রথমেই ক্লিয়ার করে দেয় যে এটা কোনো মানুষ নয়, এটা আমার এক্সপেরিমেন্টের ফলাফল, আর ওটা একটা বেকুব, আর এটা আমার একটা ব্যর্থ পরীক্ষা। বাট এলিজাবেথ ভিক্টরের কথা মানে না, সে গভীর রাতে একা গিয়ে ক্রিয়েচারের সঙ্গে কথা বলে এবং আমরা দেখি এলিজাবেথ যাওয়ার পরে এইবার ওই ফ্রাঙ্কেস্টাইন বা ক্রিয়েচার বারবার এলিজাবেথ এলিজাবেথ বলছিল, আই মিন ও শিখছিল। তবে ভিক্টর এলিজাবেথকে সতর্ক করে দেয় সে যেন ওই ফ্রাঙ্কেস্টাইনের কাছে না যায়, কারণ সে ডেঞ্জারাস। কিন্তু এলিজাবেথ উল্টো ভিক্টরকে কথা শোনায় এবং সে আবারও ভিক্টরের ভালোবাসা প্রত্যাখ্যান করে, মানে আবারও ভিক্টর ওকে ভালোবাসার করেছিল আর কি। চিন্তা করো, খারাপ কত শালা। তো ভিক্টর এবার একটু লজ্জায় পেয়ে যায়, আর এর আগে ভিক্টর করে কি ওই ফ্রাঙ্কেস্টাইনকে রড দিয়ে মারে, কিন্তু এই মুহূর্তে ফ্রাঙ্কেস্টাইনের আসল শক্তি আমরা দেখতে পাই, সে ভিক্টর রড ছিনিয়ে নেয় এবং ওটা বাকিয়ে দেয়, আর এতে আমরা বুঝতে পারি ফ্রাঙ্কেস্টাইনের মধ্যে অনুভূতির সৃষ্টি হয়েছে। আর পরের দিন ভিক্টর উইলিয়ামকে গোপনে হেনরিকের লাশ দেখায় এবং বলে হেনরিক ভুলবশত নিজেকে শেষ করে দিয়েছিল, আর এলিজাবেথ যদি এই কথা জানতে পারে বড় বিপদ হবে এবং হয়তো তোমাদের বিয়েও ভেঙে যেতে পারে, তো বেটার হবে তুমি এলিজাবেথকে এখান থেকে নিয়ে চলে যাও। তো উইলিয়াম তখনই বিষয়টা বুঝতে পারে এবং তৎক্ষণাৎ একটা অজুহাত খুঁজে এলিজাবেথকে রাজি করে এখান থেকে চলে যায়, আর ঘোড়া গাড়িতে তারা এখান থেকে যায়। তো এরপর ভিক্টর রেগে ক্রিয়েচারের কাছে যায় এবং সে পুরো টাওয়ারে জ্বালানি ঢালা শুরু করে, আই মিন পেট্রোল, এবং ওই ফ্রাঙ্কেস্টাইনকে বলে আমার নাম ছাড়া আর একটা শব্দ বল, তাহলে তুই বাঁচবি, তাহলে আমি বুঝবো তুই বেকুব না। তো ফ্রাঙ্কেস্টাইন তখন বলে এলিজাবেথের নাম, আর এটা শুনে ভিক্টর তারও রেগে যায় এবং পুরো টাওয়ারে আগুন ধরিয়ে দেয়। আর ওই সময় এলিজাবেথের মাথায় আসে যে ভিক্টর হয়তো ওই ফ্রাঙ্কেস্টাইনকে মেরে ফেলবে, তো এই জন্য সে ঘোড়ার গাড়ি ঘুরিয়ে আবার টাওয়ারের দিকে ফিরে আসে। আর একটা সময় ভিক্টরেরও মনে হয় সে একটা ভুল করে ফেলেছে, ফ্রাঙ্কেস্টাইন তার হাতে তৈরি, তাকে মারা ঠিক হবে, ও গাড়িকে ওকে বাঁচাতে যায়, কিন্তু একটা প্রচন্ড বিস্ফোরণে সে দূরে গিয়ে পড়ে এবং তার একটা পা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এইটাই ছিল ভিক্টরের মুখের গল্প এবং তার পুরো কাহিনী, যেটা শুনে ক্যাপ্টেন অবাক হয়ে যায়। মানে আমরা আবার 1857 সালে ফেরত আসি, আর তখনই শিপের ক্যাপ্টেনের কেবিনের বাইরে আওয়াজ হয়, আর ক্যাপ্টেন যখন কেবিন খুলে সে দেখে ওই ফ্রাঙ্কেস্টাইন এখানে এসে পৌঁছে গিয়েছিল। তো বুঝতেই পারছো গাইস, ফ্রাঙ্কেস্টাইন বরফের ভেতরে পড়ে গিয়েও আবার বাইরে বেরিয়ে এসেছে এবং সে ক্যাপ্টেনের লোকদের পিটিয়ে এখানে এসে পৌঁছেছে। তো ওই ফ্রাঙ্কেস্টাইন এবার ক্যাপ্টেনের উপর আক্রমণ করে, কিন্তু ভিক্টর তাকে থামায়। তো এখানে ক্যাপ্টেন ফ্রাঙ্কেস্টাইনকে বলে তুমি একটা জন্তু, তুমি একটা মনস্টার, তোমার স্রষ্টা ভিক্টর, আর ও তোমার সম্পর্কে যা বলেছে সবটাই সত্যি, তুমি আসলে একটা মনস্টার। বাট তখনই ওই ফ্রাঙ্কেস্টাইন থেমে যাবে, বলতে শুরু করে ও
তুমি ভিক্টরের গল্প শুনেছো? শুধু তো ভিক্টরের গল্প শুনে আমার কথা বললে, তাহলে এবার আমার কথা শোনো। তো আমরা বুঝতে পারি ফ্রাঙ্কেনস্টাইন অনেক স্মার্ট হয়ে গিয়েছে এবং সে কথা বলতে পারে, এবং এখান থেকে ফ্রাঙ্কেনস্টাইন তার গল্প বলা শুরু করে, মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আর এখান থেকে শুরু হয় দ্য ক্রিয়েচারস টেল বা ফ্রাঙ্কেনস্টাইনস টেল। তো এরপর কাহিনী যে আবারও 1855 সালে, যেখানে আমরা দেখতে পাই সেই টাওয়ারে আগুন লাগানোর সময় এবং ক্রিয়েচার আগুন আটকা পড়েছে, আর সে তার সমস্ত শক্তি লাগিয়ে নিজের যে শেকলস গুলো খুলে ফেলে, আর তারপর টাওয়ার থেকে পানির পড়ার পথ ধরে নিচে লাফ দেয় এবং পানিতে পড়ে যায়, মানে ও ডুবে যায়। আর তারপরের সিনে ক্রিয়েচার চোখ খুলে যেখানে সে ভেসে এসেছে, অর্থাৎ সে ডুবে যায়নি, আর সে হাঁটতে হাঁটতে কাছাকাছি একটা জায়গায় যায় যেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়েছিল। তো সে ওখান থেকে কিছু মানুষের কাপড় পরে নেয়, আর তারপরে ব্লুবেরি খেতে শুরু করে, আঙুর টাইপের, এবং সে ওখানে হরিণ এবং অন্যান্য পশু পাখির সঙ্গে কথা বলে, তাদেরকেও বেরি খাওয়ায়। বাট তখনই এখানে কিছু শিকারী আসে, আর তারা শুধু হরিণকেই মারে না, বরং ফ্রাঙ্কেনস্টাইনের উপরে গুলি চালায়, কারণ তাকে একটা দানবের মতো দেখাচ্ছিল। তো ফ্রাঙ্কেনস্টাইন তখন জখম হয়ে দৌড়াতে থাকে এবং পাশের বাড়ির একটা গিয়ার মিলে গিয়ে লুকিয়ে পড়ে, আর তার ক্ষতও শুকিয়ে গিয়েছিল এবং ঠান্ডার কারণে সে ওখানে আশ্রয় নেয়। তো কিছুক্ষণ পরে বাড়ির মালিকেরা আসে, আর এরা ছিল সেই শিকারীরা। তো ফ্রাঙ্কেনস্টাইন তখন ওই গিয়ার মিলেই লুকিয়ে থাকে এবং লক্ষ্য করে ওই পরিবারে 2-3 জন শিকারীর মধ্যে একজন নারী, একজন শিশুর রয়েছে, আর একটা বুড়ো অন্ধ মানুষও ছিল। তো বুড়ো অন্ধ মানুষটা ছোট মেয়েটাকে বর্ণমালা শেখাচ্ছিল। মিল থেকে লুকিয়ে ফ্রাঙ্কেনস্টাইন এগুলো শেখা শুরু করে, মানে যে বাচ্চা ও নিজেও শিখছে। তো মেয়েটা পড়তে শেখে, আর ফ্রাঙ্কেনস্টাইনও তার সাথে পড়া শেখে, কথা বলা শেখে, এবং ওই ফ্রাঙ্কেনস্টাইনের ওই পরিবারটা অনেক ভালো লাগে এবং সে ওই পরিবারের একটা অংশ হতে চাচ্ছিল। আর তাই রাত হলে সে ওই পরিবারের সাহায্য করতো, যেমন বাড়ির কাঠগুলো কেটে বাইরে রাখা, শিপের জন্য বার্ন তৈরি করা। কিন্তু ওই পরিবারের সদস্যরা ভাবতো যে এই কাজগুলো বনভূমির যে ফেরেস্তা তারা করছে, আর ওই ফেরেস্তার জন্য তারা উপহার স্বরূপ কাপড় চোপড় এবং খাবারও রেখে যেত। তো ফ্রাঙ্কেনস্টাইনও সেই কাপড়গুলো নিত এবং এভাবে লুকিয়ে সময় কাটাতো। তো হঠাৎ একদিন অনেকগুলো নেকড়ে বাড়ির উপর আক্রমণ করে, আর শিকারীরা কোনোভাবে নেকড়েগুলোকে তাড়িয়ে দেয়। আর ওই দিন ফ্রাঙ্কেনস্টাইন বুঝতে পারে যে প্রকৃতিরও একটা সাইকেল রয়েছে বা একটা চক্র রয়েছে, আর সাইকেলটা হচ্ছে এমন, নেকড়েরা যেমন ছাগল খায়, আর মানুষের কাছে আবার নেকড়ে ওরকম আবর্জনার মতোই। তো তাই তারা মানুষদের মারবেই, এবং যে প্রাণীর ইমেজ যেরকম সে ওরকমই থাকে, এবং তার অনুযায়ী তার সাথে ওরকম ব্যবহার করা হয়, তার ইমেজ বদলানো যায় না। তো নেকড়ের আক্রমণের কারণে ওই পরিবারটা কয়েকদিনের জন্য নেকড়ে দমন করার জন্য পাহাড়ে যেতে যায়, কিন্তু তখন ওই পুরো পরিবারটা ওই বুড়ো অন্ধ লোকটাকে একা রেখে চলে যায়, কারণ অন্ধ মানুষ একা কিভাবেই বা পাহাড়ে যাবে। তো তাদের যাওয়ার পরে প্রথমবারের মতো আমাদের ফ্রাঙ্কেনস্টাইন করে কি ওই বুড়ো মানুষটার সামনে আসে, কিন্তু ওই বুড়ো মানুষটা তো আর চোখে দেখতে পায় না, সে ফ্রাঙ্কেনস্টাইনকে দেখতে পায় না, মনে করে একটা মানুষ, এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এবং বুড়ো এখানে একটা কথা রিভিল করে যে হ্যাঁ, আমারও মনে হতো যে ওই গিয়ার মিলে কোনো একজন লুকিয়ে রয়েছে, আমি মাঝে মাঝে শব্দ পেতাম কিন্তু বলতাম না। তো যাই হোক, ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হতে থাকে এবং ফ্রাঙ্কেনস্টাইনও ঠিক মতো পড়তে শেখে, সে অনেক বই পড়ে, অনেক জ্ঞান অর্জন করে, বুড়োটার সাথে অনেক ভালো সময় কাটায়, এবং ওই বুড়োটা ফ্রাঙ্কেনস্টাইনের মাথায় হাত বোলাতে থাকে, এবং এর ফলে ফ্রাঙ্কেনস্টাইনের মন ভালো হতে থাকে, মানে ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু পজিটিভে চলে আসছে। এবং কথা বলার সময় একসময় ফ্রাঙ্কেনস্টাইনের অতীতের কথা ওঠে, যে তুমি অতীতে কে ছিলে, কই থেকে এসেছো। তো ফ্রাঙ্কেনস্টাইন বলে আমার তো এইটাই মনে নেই আমি কে, আমার মাথায় শুধু একটা মাত্রই নাম রয়েছে, সেটা হচ্ছে ভিক্টর। তো এরপর বুড়ো সকল কথা শুনে ফ্রাঙ্কেনস্টাইনকে বলে তুমি তাহলে যেখানে ছিলে সেখানে যাও, ওখান থেকে তুমি তোমার সৃষ্টির ব্যাপারে আরো কোনো তথ্য জানতে পারবে। তো এরপর সে করে কি, সেই টাওয়ারে যায় এবং ভিক্টরের ডিজাইন বই এবং পেজ পায়, যেখানে অনেক ক্রিয়েচারের ড্রয়িং এবং ছবি আর ডিজাইন ছিল। তো যেহেতু ফ্রাঙ্কেনস্টাইন এখন পড়ালেখা শিখে গিয়েছে, বুদ্ধিমান হয়ে গিয়েছে, পড়তে পারে, তো সে বুঝতে পারে তাকে বিভিন্ন মানুষের শৈলী অংশ দিয়ে তৈরি করা হয়েছে, তার মানে সে নিজেও যায় না সে আসলে কোন মানুষ বা আদৌ মানুষ কিনা। তো এখানে ভিক্টরের একটা চিঠিও ছিল, যেখানে উইলিয়ামের ঠিকানা ছিল, মানে ভিক্টরের ছোট ভাই। তো এখানে ফ্রাঙ্কেনস্টাইন বুঝতে পারে যে ভিক্টর কোথায় থাকতে পারে। তো এরপর সে যখন ওই বুড়ো লোকটার বাড়ি ফেরে, সে দেখে এখানে নেকড়েরা এসেছে এবং তৎক্ষণাৎ গাড়িকে নেকড়েদের সাথে লড়াই করে ওদেরকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে ওই নেকড়েগুলো বুড়োটাকে খুব বাজেভাবে আহত করেছে। তো ফ্রাঙ্কেনস্টাইন বুড়োটার কাছে যায়, কিন্তু তখনই ওই পরিবারের লোকজন এসে ফ্রাঙ্কেনস্টাইনকে দেখে জঙ্গলি কোনো প্রাণী মনে করে এবং তারা ফ্রাঙ্কেনস্টাইনের উপর গুলি চালায়, আর এতে ফ্রাঙ্কেনস্টাইন রেগে ওদের একজনকে মেরে ফেলে, আর তারপর সেখান থেকে চলে আসে। কিন্তু শিকারীরা আবারও করে কি, পিস্তল নিয়ে ফ্রাঙ্কেনস্টাইনের পিছু করে এবং ফ্রাঙ্কেনস্টাইনকে গুলি করে, আর এর ফলে ফ্রাঙ্কেনস্টাইন অজ্ঞান হয়ে যায়, আর ওকে মৃত মনে করে সবাই চলে যায়। কিন্তু কিছুক্ষণের পরেই ওর ক্ষত সেরে যায় এবং উঠে দাঁড়ায়, আর সে ভিক্টরকে খুঁজতে খুঁজতে ওই লেটারের ঠিকানা, উইলিয়ামের ঠিকানায় পৌঁছায়। আর সে এমন একদিন পৌঁছায় যেদিন উইলিয়ামের সাথে এলিজাবেথের বিয়ের দিন। তো এখানে আমরা দেখতে পাই ভিক্টর শালা এখনো বেঁচে রয়েছে এবং সে একটা নকল পা লাগিয়ে নিয়েছে, আর তারপর সে এলিজাবেথকে অভিনন্দন জানাতে যায়। কিন্তু এলিজাবেথ ভিক্টরের গালে একটা থাপ্পড় মেরে বলে, তোর মনে অনেক দোষ রয়েছে, তুই ফ্রাঙ্কেনস্টাইনকে মেরেছিস বেকুব বলে, কিন্তু তুই একটা বেকুব, তুই নিজেই ভালো মানুষ না। তো ভিক্টর এরপর দুঃখে যায় তার ঘরে এবং সে ফ্রাঙ্কেনস্টাইনকে দেখে। তো ফ্রাঙ্কেনস্টাইনকে দেখে ভিক্টর তো মনে করে মুতে দেয় সে, এবং বুঝতে পারে যে ফ্রাঙ্কেনস্টাইন তো স্মার্ট হয়ে গিয়েছে। তো ফ্রাঙ্কেনস্টাইন তখন ভিক্টরকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, যা কিছু হয়েছে সব ভুলে যাও, তুমি জাস্ট আমার জন্য আমার মতো একটা মেয়ে তৈরি করে দাও, যার সাথে আমি চিরকাল থাকতে পারবো, একে বসবাস করা যায় না। কিন্তু ভিক্টর সরাসরি না করে দেয়, বলে তুই একটা দানব, আমি আরেকটা দানব তৈরি করতে পারবো না, তা না হলে তোরা বাচ্চা পয়দা করবে, পুরো পৃথিবী ধ্বংস করে দিবি। এবং ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে বলে যে তুই আমার ব্যর্থ এক্সপেরিমেন্ট। কিন্তু এইবার ফ্রাঙ্কেনস্টাইন তো শক্তিশালী বুদ্ধিমান, সে রেগে যায়, ভিক্টরকে মারতে শুরু করে, আর ওপরে আওয়াজ শুনে এলিজাবেথ
ঘরে এসে ফ্রাঙ্কেনস্টাইনকে জীবিত দেখে অনেক খুশি হয়, আর ফ্রাঙ্কেনস্টাইন অবাক হয়ে যায় এলিজাবেথকে দেখে। বাট ঠিক তখনই ভিক্টর করে কি ফ্রাঙ্কেনস্টাইনের উপর গুলি চালায়, আর সেই গুলিটা লাগে গিয়ে এলিজাবেথের গায়ে। তো ওই মুহূর্তে সবাই ঘরে ঢুকে পড়ে এবং এরপর উইলিয়াম সহ বাকি সবাই ফ্রাঙ্কেনস্টাইনের উপর আক্রমণ করতে গিয়ে আসে। তো তখন ফ্রাঙ্কেনস্টাইন করে কি উইলিয়ামের হাত তুলে দেয় এবং উইলিয়ামের মাথায় একটা গভীর চোট লাগে, আর ভিক্টর তখন চিৎকার করে সবাইকে বলে যে এই ফ্রাঙ্কেনস্টাইন বা এই ক্রিয়েচার এলিজাবেথকে মেরেছে। তো সবাই এরপর ফ্রাঙ্কেনস্টাইনের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়, বাট সবার মনে ভয় কাজ করছিল ওকে দেখেই, মানে ফ্রাঙ্কেনস্টাইনের সাইজটা তো দেখতে পেয়েছো। তো যাই হোক, তখন ফ্রাঙ্কেনস্টাইন করে কি এলিজাবেথকে বুকে নিয়ে সবাইকে ফেলে মেনশন থেকে বাইরে বের হয়ে একটা গুহায় যায় এবং শেষ নিঃশ্বাস নেওয়ার সময় এলিজাবেথ খুব খুশি ছিল, কারণ সে আজকে ফ্রাঙ্কেনস্টাইনের বুকে ছিল, আর সে ফ্রাঙ্কেনস্টাইনকে অনেক পছন্দ করতো, ফ্রাঙ্কেনস্টাইন এলিজাবেথকে পছন্দ করতো, কিন্তু এলিজাবেথ এখানে মারা যায়। আর অন্যদিকে উইলিয়ামের মৃত্যুর খুব কাছাকাছি চলে যায় এবং এই সবকিছুর জন্য সে ভিক্টরকে দায়ী করে এবং উইলিয়াম বলে ছোটবেলা থেকে তুমি এমনই ছিলে, তুমি নিজের মতোই চলতে, আর তখন থেকে আমি ছোটবেলা থেকে তোমাকে আমি ভয় পেতাম। আর মনস্টার ওই ক্রিয়েচার না, মনস্টার হচ্ছে তুমি নিজেই ভেতর থেকে একটা মনস্টার, কারণ তোমার একটা কোনো ভালো গুণ নেই। তো এরপর উইলিয়াম নিজের জীবনটা তো হারিয়ে ফেলে, আর ভিক্টর রেগে করে কি বন্দুক নিয়ে ফ্রাঙ্কেনস্টাইনের পেছনে ছুড়ে যায় এবং বরফেটাকে একটা পাহাড়ের সে ওই ফ্রাঙ্কেনস্টাইনের মুখোমুখি হয়, কিন্তু ফ্রাঙ্কেনস্টাইন খুব সহজে ভিক্টরকে ওভার পাওয়ার করে দেয়। তবে সে ভিক্টরকে মারে না, ওকে ধীরে ধীরে যন্ত্রণা দেয় যাতে ভিক্টর বুঝতে পারে যন্ত্রণা কি জিনিস। তবে ভিক্টর প্রতিজ্ঞা করে তুই আমাকে যত যন্ত্রণা দিস বা না দিস, আমার দেহে যদি প্রাণ থাকে তোকে শেষ না করে আমি থামবো না। আর তখন থেকেই ফ্রাঙ্কেনস্টাইন এবং ভিক্টরের মধ্যে টম এন্ড জেরি খেলা শুরু হয়ে গিয়েছে, যেখানে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বারবার চেষ্টা করে ওকে মারার, কিন্তু ফ্রাঙ্কেনস্টাইন তো মরে না এবং উল্টো ভিক্টরকে আঘাত করে এবং ধাওয়া পাল্টাতে হয়, তারা দুজন নর্থ পোল পর্যন্ত চলে যায়, যেটা একটা জনমানব শূন্য জায়গা, যেখানে ভিক্টর গুলি আর ডাইনামাইট নিয়ে ফ্রাঙ্কেনস্টাইনকে মারার প্ল্যান করে, কিন্তু প্ল্যান ফেল হয়ে যায় কারণ গুলির কোনো প্রভাব ক্রিয়েচারের উপর বা ফ্রাঙ্কেনস্টাইনের উপর পড়ে না। তবে এই লড়াইয়ে ফ্রাঙ্কেনস্টাইন ভিক্টরকে খুবই বাজেভাবে আঘাত করে, মানে বাজেভাবে একবারে লেটিয়ে ফেলে এবং ভিক্টরের তাঁবুতে আগুন লেগে যায় এবং ক্রিয়েচার নিজের হাতে ডাইনামাইট নিয়ে বলে তোর ডাইনামাইট যদি আমাকে শেষ করে দিতে পারে তাহলে যা, ঠিক আছে, আমি মারা যাবো, নয়তো তোকে আমি আবারও মারতে আসবো, এবারকার মতো ছেড়ে দিলাম, তোকে আমি তিলে তিলে আস্তে আস্তে করে মারবো। তবে ব্লাস্টের পরেও ফ্রাঙ্কেনস্টাইন বেঁচে যায়, আর এই ব্লাস্টের শব্দ পেয়ে ক্যাপ্টেন আর তার লোকেরা আগুনের দিকে ছুটে আসে, মানে এটা সিনেমার প্রথম দৃশ্য আর কি। তো এখানে যে ছড়িয়ে থাকা রক্ত ছিল সেটা ভিক্টরের রক্ত ছিলই না, সেটা ছিল হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের রক্ত। তো এর মানে হচ্ছে যে ফ্রাঙ্কেনস্টাইনও একটা প্রাণ, তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। তো ফ্রাঙ্কেনস্টাইনের মুখে এই গল্প শুনে ক্যাপ্টেন অবাক হয়ে যায় এবং মুহূর্তেই মুভির ফাইনাল অ্যাকশন শুরু হয়, যেখানে ভিক্টর ফাইনালি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, যে তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, আমার ভুল হয়েছে। আর ফ্রাঙ্কেনস্টাইনও ভিক্টরকে ক্ষমা করে দেয়, আর তারপর ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের মাথায় হাত বুলায়, আর এই জিনিসটা, এই আদরটাই ফ্রাঙ্কেনস্টাইন সবসময় চাইতো। তো ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে বলে তুই আমার ছেলে এবং আমি মেনে নিলাম তুই আমারই সৃষ্টি, তুই আমার মতোই হয়েছিস। তো এখানে ফ্রাঙ্কেনস্টাইন এবং ভিক্টর দুজনই বেশ দুঃখী ছিল এবং দুজনের মধ্যে সে কোথাও না কোথাও মিল খুঁজে পায়, দুজনই একা। তো ভিক্টর এরপর ফ্রাঙ্কেনস্টাইনকে শেষবার বলে যে তুই আমাকে লাস্টবারের মতো আমাকে একবার ডাক। তো এইখানে ফ্রাঙ্কেনস্টাইন আগের মতো ভিক্টর বলে এবং এখানে ফ্রাঙ্কেনস্টাইন ওকে আবার বাবা বলেও ডাকে। তো এখানে ভিক্টর খুব খুশি হয়, বাট ভিক্টরের আঘাত এত গভীর ছিল যে তার শ্বাস থেমে যায় এবং ভিক্টর এখানে মারা যায়। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন তার লোকদেরকে আদেশ দেয় যে কেউ যেন ফ্রাঙ্কেনস্টাইনের উপর আক্রমণ না করে। তো ফ্রাঙ্কেনস্টাইন এরপর নিজে জাহাজ থেকে নেমে যায় এবং সে জাহাজটা ঠেলে দেয় যাতে জাহাজ বরফ থেকে বাইরে গিয়ে পানিতে চলে যেতে পারে। আর তার পরের মুহূর্তে ক্যাপ্টেন তার ক্রুদেরকে বলে আমরা নর্থ পোলের দিকে আর এগোবো না, আমরা এখন বাড়ির পথ ধরবো। মানে এতক্ষণ কিন্তু ক্যাপ্টেনই জিত করেছিল, সে সামনে যাবে, কিন্তু বাকি সবাই ক্রুরা বলেছিল না আমরা বাড়ি যাবো। তো ক্যাপ্টেনও বুঝতে পারে যে তার ভেতরেও মনস্টার তৈরি হয়েছে, লাইক ভিক্টরের ভেতরে যে মনস্টারটা ছিল তার ভেতরে মনস্টার তৈরি হয়েছে, যেটা হচ্ছে একটা ইগো। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন বাড়ি ফিরবে বলে ঠিক করে, আর ক্রিয়েচারও বা ওই ফ্রাঙ্কেনস্টাইনও নিজের পথে চলে যায় এবং তারপর সে সূর্যের আলো ফিল করে, যেমনটা সে প্রথমবার করেছিল। আর তারপর এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমরা যে এক্সপ্লেন করি ট্রান্সলেট ভিত্তিক, মানে হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করি, তো সেক্ষেত্রে আমরা যেখান থেকে এটা ট্রান্সলেট করেছি সেখানে বাংলায় যেটা বলা হয়েছিল এই সিনেমার সারাংশ হিসেবে, তো সেটা আমি তোমাদেরকে বলছি হুবহু সেভাবেই। তো এই ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটির গল্পটা কিন্তু খুব মানে সহজ সিম্পল ছিল, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এখানের যে মূল পয়েন্টগুলো সেটা হচ্ছে অন্যান্য ফ্রাঙ্কেনস্টাইনের সিনেমায় ফ্রাঙ্কেনস্টাইনকে কিন্তু ভিলেন হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এখানে ফ্রাঙ্কেনস্টাইনকে কিন্তু কোনো মনস্টার বা ভিলেন বানানো হয়নি, বরং ফ্রাঙ্কেনস্টাইনের যে স্রষ্টা ভিক্টর সে নিজে আসলে মনস্টার ছিল এবং ভিক্টরের মধ্যে যে একটা জেদ তৈরি হয়েছিল না ছোটবেলায় মৃত্যুকে পরাজিত করার, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার, আর এই জেদটা থেকে মানবতা থেকে দূরে নিয়ে গিয়েছিল। মানে সে তার মায়ের মৃত্যুতে ছোটবেলা থেকে এতটাই ট্রমাটাইজ ছিল যে সে ঈশ্বর হতে চেয়েছিল, আর সে সেটা চেষ্টাও করেছিল, কিন্তু ওই প্রক্রিয়ায় সে নিজে রাক্ষস হয়ে যায় যখন সে দেখতে পায় যে তার সৃষ্টি তার মনের মতো হয়নি, একটা অ্যাডভান্স বুদ্ধিমান হয়নি। কিন্তু আসলে তো ফ্রাঙ্কেনস্টাইন মাত্র জন্ম নিয়েছে, সে একটা শিশু ছিল, সে নির্দোষ কৌতূহলী একটা শিশু যে ভালোবাসা আর গ্রহণযোগ্যতা চেয়েছিল, যেভাবে আমরা একটা বাচ্চাকে আদর করি। কিন্তু ভিক্টরের কারণে সে প্রতিশোধ পরায়ণ বা ওইভাবেই গড়ে ওঠে। তবে তারপরেও ফ্রাঙ্কেনস্টাইন কিন্তু জীবনের অর্থ এবং ভালোবাসার অর্থ বুঝেছিল, কিন্তু ভিক্টর এটা কখনোই বুঝেনি, সে লাস্টে এসে এটা বুঝেছিল। সে এমনকি সে সম্পর্কের মূল্যও বুঝেনি, কারণ মুভিতে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি সে ছোটবেলা থেকে একটা নির্মম ছিল এবং তার বাবাও ছিল একটা নির্মম পাষাণ হৃদয়ের
ভিক্টরের, সে তার না নিজের স্ত্রীকে ভালোবাসতো না ভিক্টরকে ভালোবাসতো, আর ভিক্টরও সেরকম একটা বিকৃত মন মানসিকতার হয়ে গিয়েছিল। আর এই কারণেই সে কিন্তু তার ভাইয়ের হবু বউয়ের সঙ্গেও ফ্লার্ট করেছিল বা তাকে ধরাশায়ী করার চেষ্টা করেছিল। তো এর মানে কি ভিক্টরের মনস্টার খালি ল্যাবরেটরিতে তৈরি হয়নি, ছোটবেলা থেকে ওর মনের ভেতরে এই মনস্টারটা আস্তে আস্তে তৈরি হয়েছে। তবে ফ্রাঙ্কেনস্টাইন যাকে আমরা ভিলেন মনে করেছি, আসলে কিন্তু হিরোটা ওই ছিল এবং ওর ভেতরে এই মনস্টারটা ছিল না, যেটার ভেতরে আমরা মানুষটা তৈরি করেছি এই মনস্টার। এই সিনেমাতে আসলে কি বোঝানো হয়েছে, ফ্রাঙ্কেনস্টাইনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্টে বলবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিনেমাটি এই বছরে কিন্তু প্রচুর আলোচিত একটা সিনেমা। আমি জানি না আমি কত ভালোভাবে বোঝাতে পেরেছি, আমার মুভি এক্সপ্লেনের স্কিল অতটা ভালো এখন নেই, তবে তারপরেও আমি যত সম্ভব চেষ্টা করেছি এবং এরপর থেকে চেষ্টা করব নতুন নতুন যে সিনেমাগুলো আসবে সেগুলো ইন টাইম আরো আগে দেওয়ার জন্য। তবে তারপরেও 2025-এর সবগুলো সিনেমা আমরা শেষ করবো, হয়তো লেট হয়ে গিয়েছে, তা হয়তো টাইম মতো আমি আনতে পারিনি, তারপর আমি যদি ভিডিওগুলো আপলোড দিই অন্তত একবার করে দেখো। আচ্ছা, তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।